আমরা আলোচনা করছি শিক্ষণ পদ্ধতি অর্থাৎ কি মেথড অফ টিচিং। তো মেথড অফ টিচিং এর গত ক্লাসে আমরা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম লেকচার মেথড, ডিসকাশন মেথড, ডেমনস্ট্রেশন মেথড এবং ইন্ডাকটিভ মেথড। এই চারটা মেথড অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। তো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আজকে তার বাকি যে ডিডাকটিভ মেথড থেকে আজকে আমরা শুরু করব। দেখা যাক কতটুকু পর্যন্ত শেষ করতে পারি। চেষ্টা করব সবগুলো যাতে শেষ করতে পারি। তো চলুন দেরি না করে আমরা আজকের যে ক্লাসটা আমরা স্টার্ট করি, ঠিক আছে? তো এই পদ্ধতিগুলি থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় কিন্তু সবসময় প্রশ্ন আসে, এটা আপনারা জেনে রাখবেন। তো আজকে আমরা আলোচনা করব ডিডাকটিভ মেথড থেকে, ঠিক আছে? তো ডিডাকটিভ মেথডগুলো কি আমরা আগে একবার দেখে নিই। ডিডাকটিভ মেথড হচ্ছে অবরোহী পদ্ধতি, যাকে বাংলায় বলা হয়। তো ডিডাকটিভ মেথড বা অবরোহী পদ্ধতি হলো শিক্ষণের একটি পদ্ধতি যেখানে শিক্ষক প্রথমে একটি সাধারণ নীতি, নিয়ম বা তত্ত্ব উপস্থাপন করেন। এখানে শিক্ষক কি করবেন? প্রথমে একটা জেনারেল নিয়ম দেবেন। আমরা আরোহী পদ্ধতিতে কি ছিল? আমরা ছিলাম যে প্রথমে এক্সাম্পল দিলাম, তারপর আমরা নিয়মে গেলাম। না, এটা ঠিক তার বিপরীত। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা তাদেরকে একটা নিয়ম শেখাবো, তারপর নিয়মের ভিত্তিতে আমরা তাকে উদাহরণগুলা দেব। প্রথমে নিয়ম শেখানো হবে, তারপর উদাহরণ দেওয়া হবে এই পদ্ধতিতে, ঠিক আছে? এবং প্রথমে আমরা সাধারণে যাব, সাধারণ থেকে বিশেষে যাব। আগে আমরা বিশেষে ছিলাম, অর্থাৎ স্পেসিফিক টু জেনারেল। তো এবার আমরা যাব জেনারেল টু স্পেসিফিক। তো আমরা যদি তার বৈশিষ্ট্যগুলো একটু দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তার বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। সাধারণ থেকে নির্দিষ্ট, অর্থাৎ জেনারেল টু স্পেসিফিক। শিক্ষণ শুরু হয় একটা সাধারণ নীতি বা নিয়ম দিয়ে। এই পদ্ধতিতে আমরা শিক্ষণ শুরু করব একটা সাধারণ নীতি কিংবা নিয়ম দিয়ে শুরু হবে এবং তার পরবর্তী সময় একটা নির্দিষ্ট উদাহরণ দেব। প্রথমে তাদের নিয়ম বা নীতিগুলো শেখাবো, তারপর এই নিয়ম বা নীতির ভিত্তিতে আমরা কিছু উদাহরণ তাকে আমরা দিয়ে দেব। আর অবরোহী পদ্ধতি হচ্ছে কি শিক্ষক কেন্দ্রিক, এটা মনে রাখবেন, এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক। আর আরোহী পদ্ধতি যেটা ছিল, এটা আমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি বা প্রিভিয়াসে বলেছি আমরা। আরোহী পদ্ধতি যেটা, এটা হলো আমাদের কি কি শিক্ষার্থী কেন্দ্রিক, চাইল্ড সেন্ট্রিক। আর অবরোহী পদ্ধতি হচ্ছে কি টিচার সেন্ট্রিক। তো এটা শিক্ষক কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষক প্রধান ভূমিকা পালন করেন। একটা নীতি আগে থেকে যেহেতু দেওয়া থাকে, বানানো থাকে, একটা নীতি প্রথমে বানাবেন বা নিয়ম তৈরি করবেন। এই নীতি বা নিয়মটা ব্যাখ্যা করবেন, তারপর তিনি উদাহরণ দেবেন। অর্থাৎ আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারবো রুল টু এক্সাম্পল। প্রথমে রুল দেব, তারপর আমরা কি করব? রুল টু এক্সাম্পল যাব এবং জেনারেল টু স্পেসিফিক, ঠিক আছে? নেক্সট আমরা দেখি। এটা বৈশিষ্ট্য বলেছে দ্রুত ও সুনির্দিষ্ট। এটি দ্রুত জ্ঞান প্রদানের জন্য উপযুক্ত। খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে কি করতে পারি? জ্ঞানটা প্রদান করতে পারি, বিশেষ করে তাত্ত্বিক বিষয়। আর এটাকে যুক্তি নির্ভর হয় এবং এটা কাঠামোগত থাকে। শিক্ষণ প্রক্রিয়া সুসংগতভাবে এবং ধাপে ধাপে এগোয়। তো সর্বপ্রথমে আমরা কি করব? অবরোহী পদ্ধতি যদি ধাপ দেখি, তো অবরোহী পদ্ধতিতে প্রথমেই আমরা কি করতে পারি? প্রথমে আমরা একটা নীতি বা নিয়ম উপস্থাপন করব। শিক্ষক একটি সাধারণ নীতি কিংবা সূত্র বা একটা তত্ত্ব তিনি ব্যাখ্যা করবেন। সাধারণ একটা নীতি বা নিয়ম তিনি কি করবেন? প্রথমে তিনি ব্যাখ্যা করবেন। একটা নীতি বা সূত্র, যদি আমরা কিছু কিছু গাণিতিক দিক দিয়ে যদি দেখি তাহলে আমরা অঙ্কের গণিতের সূত্র বা তত্ত্ব আমরা কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। তারপর কি করা হয়? প্রথমে নীতি বা নিয়মটাকে ব্যাখ্যা করে তারপর আমরা যাব এই নীতি বা নিয়মের আধারিত কিছুটা উদাহরণ তাদেরকে দেব। এই নীতি, এই শিক্ষক নীতিটি নির্দিষ্ট উদাহরণের মাধ্যমে বুঝাবেন। প্রথমে নীতিটা দেবেন বা নিয়মটা দেবেন বা সূত্র দেবেন, তারপরে সূত্র বা নিয়মটাকে তিনি কি করবেন? একটা উদাহরণের, একটা বা দুটা উদাহরণের মাধ্যমে তিনি বুঝাবার চেষ্টা করবেন। তারপর তিনি সেটাকে বাস্তবে প্রয়োগ করবেন। অর্থাৎ শিক্ষার্থীদের নীতিটি বিভিন্ন উদাহরণ বা সমস্যায় প্রয়োগ করতে বলা হয়। যে তোমরা কি করো? এই নীতিটাকে বিভিন্ন উদাহরণের সঙ্গে তোমরা প্রয়োগ করো, অর্থাৎ বাস্তবে ব্যবহার করো। যাচাই বা সিদ্ধান্ত, তারপর শিক্ষার্থীর নীতি সঠিকতা যাচাই হবে এবং শিখন নিশ্চিত হবে, ঠিক আছে? তো এই যে অবরোহী পদ্ধতি, প্রত্যেকটা জিনিসের মেরিট এবং ডিমেরিট আছে। তো অবরোহী পদ্ধতির কি কি সুবিধা আছে আমরা একবার দেখে নেব এক ঝলক। দ্রুত শিক্ষণ। অবরোহী পদ্ধতিতে কি করা হয়? অল্প সময়ে বিস্তৃত বিষয়বস্তু শেখানো হয়। অর্থাৎ কম সময়ে বেশি সংখ্যক জিনিসগুলো আমরা কি করতে পারি? শেখাতে পারি। স্পষ্ট এবং সুনির্দিষ্ট হয়। সাধারণ নীতি থেকে শুরু হয়, শিক্ষার্থীদের বোঝা সহজ হয়।
আমরা প্রথমে একদম সাধারণ জেনারেল, যেমন গরুর 4টা পা। প্রথমে আমরা সাধারণ একটা নীতি দিলাম কি, গরুর 4টা পা, সাধারণ নিয়ম বা সাধারণ একটা জিনিসে গেলাম, জেনারেলে গেলাম যে সাধারণত কি হয় ভাই, গরুর 4টা পা হয়। তখন কালা গরুরও 4টা পা হবে, সাদা গরুরও 4টা পা হবে, হলুদ গরুরও 4টা পা হবে, প্রত্যেক গরুর 4টা পা হবে। এটা হচ্ছে উদাহরণ। যেমন এক এক করে আমরা দিলাম, এই দেখো এই গরুটা দেখো, এটার কয়টা পা, 4টা পা। ওই গরুটা দেখো, এটার কয়টা পা, 4টা পা। তো তার মানে প্রথমে আমরা জেনারেল বললাম যে গরুর 4টা পা, তারপর আমরা তাকে উদাহরণ দিয়ে বাস্তবে দেখিয়ে দিলাম, সেটা প্রয়োগ করলাম যে সে এখন নতুন একটা অদ্ভুত গরু দেখলো, দেখার পরে দেখলো যে না এটারও তো 4টা পা, তার মানে তার কি, সে বাস্তবে প্রয়োগ করলো, করে দেখলো যে না তার সূত্রটা বা তার নিয়মটা বা নীতিটা ঠিক আছে। তাত্ত্বিক বিষয়ক কার্যকর, গণিত, বিজ্ঞান বা ভাষার নিয়ম শেখানোর জন্য উপযুক্ত। আমরা ভাষার নিয়ম যখন শিখাই, গণিতের কিছু নিয়ম শিখাই বা বিজ্ঞানের যখন কিছু নিয়ম শিখাই, সেই নিয়ম শেখানোর জন্য অবরোহী পদ্ধতিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি। শিক্ষণ প্রক্রিয়া সুসংগঠিত এবং সহজে অনুসরণযোগ্য। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অবরোহী পদ্ধতির মধ্যে নিচের কোনটি সুবিধা। তো তার মানে এখান থেকে যে কোনো একটা দিলে আপনারা দেবেন শুদ্ধ, বাকি যতগুলো থাকবে সবগুলা কেটে দেবেন। বা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অবরোহী পদ্ধতির সুবিধা নয়, নিচের কোনটি অবরোহী পদ্ধতির সুবিধা নয়। তার মানে এখান থেকে যে কোনো 3টা দেবে, আরও যে কোনো অন্য কোথাও থেকে যে কোনো একটা দিয়ে দেবে। তো এখানে যেটা নেই সেটা আপনারা দিয়ে দিলেন, ঠিক আছে। তো অবরোহী পদ্ধতিটা বড় শ্রেণীর জন্য উপযুক্ত, একসঙ্গে অনেক শিক্ষার্থীদের শেখানো সম্ভব, লেকচার মেথডের মতো। আমরা অনেক সময় লেকচার মেথডও সেম বলা হয়েছিল, যে আমরা কি করতে পারি, একসঙ্গে অনেক ছাত্রকে আমরা কি করতে পারি, শেখাতে পারি, অনেক স্টুডেন্টকে। তো অবরোহী পদ্ধতিটাও যেহেতু সাধারণ একটা নিয়ম, সবার জন্য সেম নিয়ম যেহেতু, তাই আমরা কি করতে পারি, একসঙ্গে অনেক শিক্ষার্থীকে আমরা শিক্ষাদান করতে পারি। পরবর্তী দেখুন তার অসুবিধা, কি কি অসুবিধা থাকে অবরোহী পদ্ধতির, আমরা একটু দেখব। শিক্ষার্থীদের সীমিত অংশগ্রহণ, যেহেতু এটা শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা শিক্ষাদান পদ্ধতি, তো শিক্ষক কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতিতে কিন্তু শিক্ষার্থীরা অ্যাক্টিভ পার্টিসিপেশন বেশি হতে পারে না। যদি কোনো পদ্ধতি শিক্ষার্থী কেন্দ্রিক হয়, চাইল্ড সেন্ট্রিক হয়, তখন এখানে শিক্ষার্থীরা কি করতে পারে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে। যেমন ডিসকাশন মেথড, প্লেওয়ে মেথড, এই মেথডগুলোতে কি হয়, শিক্ষার্থীরা নিজে থেকে অ্যাক্টিভ পার্টিসিপেশন হতে পারে। কিন্তু অবরোহী পদ্ধতি বলুন কিংবা লেকচার মেথড বলুন, এগুলো হচ্ছে টিচার সেন্ট্রিক পদ্ধতি। আর শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে একটা মনে রাখবেন, যে কোনো পদ্ধতি যদি শিক্ষক কেন্দ্রিক হয়, টিচার সেন্ট্রিক হয়, তখন এটা কিন্তু শিক্ষার্থীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন হয় না, কারণ এক এক করে হাতে হাতে ধরে ধরে শেখানোটা সম্ভব হয় না। অনুসন্ধানের অভাব, অবরোহী পদ্ধতিতে কোনো ডিসকভারি কোনো চান্স নাই বা ইনভেনশন, কোনো কিছু খোঁজাখুঁজির কোনো সিস্টেম নাই। একটা নিয়ম আছে, এই নিয়মের ভিত্তিতে তোমাকে চলতে হবে। তোমাকে খুঁজে খুঁজে দেখে দেখে কোনো একটা নতুন কিছু যে তৈরি করবে, সেটার তেমন সুযোগ থাকে না, অনুসন্ধানের সুযোগ নেই। যেহেতু আমাদের নিয়ম আছে, তো নিয়ম মাফিক আমাদের কি করতে হবে, কাজটা চালাতে হবে। একঘেয়েমি, তো এই নিয়মগুলো অনেক সময় কি হয়, আমরা যদি ম্যাথসের সূত্রের দিকে যাই, তো একসঙ্গে 50টা 60টা যখন আমরা সূত্র শিখে যাই, তারপর একসময় বিরক্তি ভাব আসে যে আর আমি সূত্র শিখতে পারবো না, সূত্র আর আমি মুখস্থ করতে পারবো না। তো সেটা একটা একঘেয়েমি ভাব চলে আসে। আর উদাহরণের মাধ্যমে যদি শিখি, তাহলে খুব তাড়াতাড়ি শেখা যায়, যেটা আমাদের আরোহী পদ্ধতিতে ছিল। আর অবরোহী পদ্ধতিতে একসময় সূত্র বা নিয়মগুলা মুখস্থ করতে করতে বা নিয়মগুলা শিখতে শিখতেই আমাদের একসময় কি হয়, বিরক্তি ভাব আসে, একঘেয়েমি ভাব চলে আসে, যার কারণে আমাদের শিখন যেটা আগ্রহ, সেই আগ্রহটা কমে যায়, শিক্ষার্থীদের আগ্রহটা কমে যায়। শিক্ষার্থীর ভিন্নতা উপেক্ষিত, বিভিন্ন শিক্ষার্থীর শেখার গতি বা ক্ষমতা বিবেচনা করা কঠিন। অনেক সময় অনেক শিক্ষার্থী আছে যারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আমরা জানি প্রত্যেক শিক্ষার্থী ব্যক্তিগতভাবে আলাদা, তার ব্রেন আলাদা, তার ফিজিক্যাল স্ট্রাকচার আলাদা, তার শারীরিক বা মানসিক ধারণ ক্ষমতা তার আলাদা। তাই যেহেতু আমরা এখানে এক এক করে পড়াচ্ছি না, তাই কে কম বুঝছে কে বেশি বুঝছে, এইগুলো একজন শিক্ষকের নির্ণয় করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ব্যবহারিক সীমাবদ্ধতা, ব্যবহারিক বা অনুসন্ধানমূলক শিক্ষার জন্য কম উপযুক্ত। এটা দিয়ে আমরা জেনারেলি অনুসন্ধানমূলক যেহেতু শিক্ষা হয় না, তাই আমরা প্র্যাকটিক্যালি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। যেমন এখানে ধাপ 1, প্রথমে আমরা একটা নীতি উপস্থাপন করলাম। সবার প্রথমে আমরা একটা নীতি দিলাম। কি নীতি দিলাম? যে শিক্ষক বলেন যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা একটা নিয়ম আমরা শিখলাম। কি নিয়ম? যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তারপর আমরা একটা নিয়ম তাকে শেখালাম বা নীতি শেখালাম। তারপর আমরা তাকে উদাহরণ দেব। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা নিয়ম শিখাই, তারপর উদাহরণে যাই। তারপর উদাহরণ দিলাম যে একটা সমবাহু ত্রিভুজ তোমরা এঁকে নাও,
তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের ডিগ্রি কত হবে 60 ডিগ্রি। তো তিনটা কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। দেখো আমি প্লাস করে দিলাম তোমাদের, তোমরা বুঝতে পারলে। এইভাবে আমরা নিয়ম থেকে উদাহরণ গেলাম। তারপর আমরা আরেকটা উদাহরণ দিলাম যেটা প্রয়োগ আমরা করতে পারি। যেমন একটা বিষমবাহু ত্রিভুজ দিলাম, যে কোনো তিনটা আমরা তিনটা একটা ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের তিনটা কোণের মাপ আমরা নিলাম, একটার 45 ডিগ্রি, একটার 75, একটার 60। তখন তারা যাচাই করে দেখলো না এটারও তো কি হয় 180 ডিগ্রি হয়, তার মানে আমরা নিয়মের সঙ্গে মিলছে। তারপর ধাপ 4 যাচাই। শিক্ষার্থীরা তখন শিক্ষার্থীরা অন্য যে কোনো ত্রিভুজ তারা অঙ্কন করে এবং এই নীতিটি প্রয়োগ করে দেখবে হ্যাঁ ঠিক আছে, তার মানে আমার নিয়মটা কি আছে, ঠিক আছে। তারপর শিক্ষার ফলাফল কি, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা নীতি বুঝলাম। তো নীতি বুঝে আমরা বিভিন্ন ত্রিভুজে সেটা প্রয়োগ করতে তারা শিখে যায়। নীতিটা বুঝলো, নীতিটা বোঝার সঙ্গে সঙ্গে তারা কি করতে পারে, প্রয়োগ করতে শিখে। এইভাবে আমাদের বিজ্ঞানও এক্সাম্পল দিতে পারি, তারপর বিভিন্ন সাবজেক্টে দিতে পারি। তো এইগুলো আমি আর গেছি না, বা ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেটা দেওয়া যায়। তো বিভিন্নভাবে এখানে নিয়ম আছে, পিডিএফটা আপনারা দেখলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এবার দেখুন অবরোহী পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধির উপায়। অবরোহী পদ্ধতির যদি আমরা কার্যকারিতা বৃদ্ধি করতে চাই তো আমরা কি করতে পারি, এখানে স্পষ্ট নীতি উপস্থাপন করতে হবে। নীতিটা যেন স্পষ্ট হয় এবং নিয়মটা যেন সহজ হয়। নীতি বা নিয়ম আমরা দেব ঠিক আছে, যেহেতু আমাদের পদ্ধতিতে বলেছে দিতে হয় তাই আমরা দেব, কিন্তু নীতি বা নিয়মটা যেন কি হয়, একটু সহজ হয়, এতটুকু ডিফিকাল্ট যেন না হয়। তারপর উদাহরণ যেটা দেব সেটা যেন বাস্তব উদাহরণ হয়, অর্থাৎ আমরা চোখে দেখি এমন একটা উদাহরণ যদি হয়, বা শিক্ষার্থীরা সেই উদাহরণটাকে যাতে স্পর্শ করতে পারে, টাচ করতে পারে, এই ধরনের উদাহরণ যদি আমরা দেই বা বাস্তব জীবনের সঙ্গে রিলেটেড কোনো উদাহরণ দেই, তখন সেটা শিক্ষার্থীরা খুব বুঝতে পারবে, আমার অবরোহী পদ্ধতি তখন কার্যকর হবে। শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা, অর্থাৎ কি প্রশ্ন উত্তর বা কার্যক্রমের মাধ্যমে যদি সক্রিয় রাখা যায়, অ্যাক্টিভ রাখা যায়, প্রশ্ন উত্তরের মাধ্যমে কিংবা কোনো কার্যক্রমের মাধ্যমে যদি অ্যাক্টিভ রাখতে পারি, তখন কি হবে, শিক্ষার্থীদের মনে আনন্দ হবে, তারা শিক্ষণ প্রক্রিয়াটা তাদের ভালো হবে। তারপর বৈচিত্র্যময় প্রয়োগ, বিভিন্ন ধরনের উদাহরণ বা সমস্যায় নীতি প্রয়োগ করতে দেওয়া, যে কোনো উদাহরণ এবং সমস্যায় নীতি প্রয়োগ করতে আমরা পারি। তারপর পুনরাবৃত্তি এবং সারাংশ, নীতি এবং এর প্রয়োগ পুনরাবৃত্তি করে শেখা নিশ্চিত করে। যেমন একবার আমরা নীতিটা দেখে নিলাম, তার 2-3 দিন পরে আবার যদি এটাকে আমরা রিভিশন করি বা রিভাইজ করি, তখন সেটা আমাদের মনে থাকে। জেনারেলি আমরা পরীক্ষায় কি করি, আমরা কনসেপ্ট ক্লিয়ার করলাম, অনেক স্যারের অনেক ভিডিও দেখলাম, কিন্তু সে পরবর্তী সময় আর কি করলাম, রিভাইজ করলাম না। তো রিভাইজ না করায় কি হয়, আমরা অনেক সময় আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়, ভুলে যাই। তাই আমি বলবো আপনারা প্রত্যেকটা ক্লাস, যে কোনো আমার ক্লাস হোক, যে কোনো ক্লাস হোক বা যে কোনো পিডিএফ হোক, আপনারা একবার নয় অন্তত পক্ষে 3-4 বার করে একটা ক্লাস দেখুন, বা একটা পিডিএফ আপনারা 3-4 বার করে পড়ুন, জিনিসটা বোঝার চেষ্টা করুন। আপনি বুঝছেন ভালো কথা, আপনি একবারে বুঝে গেছেন, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন পর বা 7 দিন পর আপনি ওই ক্লাসটাকে একটু সময় বের করে আবার আপনি রিপিট করে দেখবেন। তখন কি হবে, আপনার আপনি ভুলে যাচ্ছেন যদি হয়, সেটা কিন্তু আপনারা ভুলবেন না। এবার আমরা দেখব প্রকল্প পদ্ধতি। তো বলুন তো প্রকল্প পদ্ধতিটা আসলে কি? প্রকল্প পদ্ধতি মানে হচ্ছে একটা প্রজেক্ট মেথড আমরা বলতে পারি। প্রজেক্ট মেথড বলা যায় ইংলিশে যাকে। এটা শিক্ষণের একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পদ্ধতির একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যে কোন পদ্ধতিটা শিক্ষার্থী কেন্দ্রিক আর কোন পদ্ধতিটা শিক্ষক কেন্দ্রিক। একটা মাথায় রাখবেন, যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক হবে, এটা কিন্তু স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের সুযোগ থাকবে, সে শিক্ষার্থীরা ভালো করে বোঝার সুযোগ পায়। ঠিক আছে, 1 by 1 আমরা শিক্ষার্থীকে শেখাতে পারি শিক্ষার্থী কেন্দ্রিক প্রকল্প পদ্ধতিতে। আর যেটা শিক্ষক কেন্দ্রিক হয়, এটা ছাত্রদেরকে শেখাতে একটু কষ্ট হয়, তার নেগেটিভ সাইড একটু বেশি থাকে। আর শিক্ষার্থী কেন্দ্রিক যেটা হয়, তার পজিটিভ সাইড বেশি থাকে, এটা মাথায় রাখুন। যেটা শিক্ষক কেন্দ্রিক যেটা হবে, তো শিক্ষক কেন্দ্রিকে কি হয় না, অ্যাক্টিভ পার্টিসিপেশন হয় না, শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না, যার ফলে তাদের শিখতে বা বুঝতে অনেক কষ্ট হয়। আর শিক্ষার্থী কেন্দ্রিকে কি হয়, শিক্ষার্থী কেন্দ্রিকে শিক্ষার্থীরা কি করতে পারে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, যার কারণে এই তার শিখন ফলটাও ভালো হয়। তো কি বলেছে, প্রকল্প পদ্ধতি হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, একটা ব্যবহারিক পদ্ধতি এবং সক্রিয় পদ্ধতি। ব্যবহারিক মানে কি, সেটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, মানে অ্যাপ্লাই করতে পারি।
যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট একটি প্রকল্প বা সমস্যা নিয়ে কাজ করে জ্ঞান অর্জন, তাকে একটা সমস্যা দেওয়া হলো যে এই সমস্যা তুমি সমাধান করো, একটা প্রকল্পের মাধ্যমে, একটা স্ট্র্যাটেজির মাধ্যমে সে কী করবে, সে কী করতে পারে, তার সেই সমস্যাটা সমাধান করতে পারে। হয়তো সে একা করুক, নতুবা গ্রুপে সবাই মিলেমিশে করুক, কিন্তু সে সমস্যার সমাধান করবে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেরা পরিকল্পনা করবে, নিজেরা গবেষণা করবে এবং সমাধানের জন্য তারা চেষ্টা করবে এবং সমাধানের মাধ্যমে তারা শিখবে। আমি যদি আমার কাছে যদি একটা সমস্যা আসে, তো আমি যদি সেটা নিজে নিজে সলভ করতে পারি, তার মানে আমি শিখলাম যে ওই ধরনের সমস্যা যদি আমার জীবনে ঘটে, তাহলে আমি এইভাবে যদি আমি চলি, তাহলে আমি কি করতে পারবো, ট্যাকল দিতে পারবো। এবং শিক্ষক সুবিধা দানকারী বা ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। এখানে শিক্ষক কি করবেন, একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন। এটি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা বা সহযোগিতা বা বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক করে। তো প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য কি কি আমরা একটু দেখে নিই। এক নম্বর হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক, যেটা বলছিলাম। আর যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক হবে সেখানে কি করবে, সক্রিয়ভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। একটা প্রকল্পে শিক্ষার্থীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং তারা নিজেরা কাজ করে করে, হাতে কলমে করে করে, তারা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা কি করতে পারবে, শিখে যাবে। তারপর সেটা সমস্যা ভিত্তিক, অর্থাৎ প্রকল্প পদ্ধতিতে কি করা হয়, একটা সমস্যা দেওয়া হয়, যে কোনো ধরনের একটা সমস্যা দেওয়া হতে পারে, যে এই সমস্যাটা তুমি সমাধান করো। ঠিক আছে, তো সে যখন নিজে থেকে সমস্যা সমাধানের জন্য খুঁজবে, তো অর্থাৎ এই যে বললাম, নিজে নিজে যদি সে কিছু সমস্যা বের করতে পারে, তাহলে সেই শিক্ষণটা তার সার্থক হবে এবং সেই শিক্ষণটা তার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। বা এই ধরনের আর কোনো সমস্যা এলে সে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা সমস্যাটা সমাধান করতে পারবে। ব্যবহারিক বা এবং বাস্তবমুখী প্রকল্পগুলা সাধারণত বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। যেগুলা প্রকল্প থাকে সেগুলা সাধারণত প্রায় সময় কি হয়, এগুলা বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয় এবং সহযোগিতামূলক। প্রকল্প মানে প্রজেক্ট একা হয় না। প্রকল্পটা কি হয়, সাধারণতভাবে একা হয়, আমি বলবো না একদম একা বললে ভুল হবে, কিন্তু বেশিরভাগ সময় প্রজেক্ট মেথড কিন্তু অনেক একাও প্রজেক্ট বানানো যায়, কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের পদ্ধতি মতে সাধারণত একটা শব্দ আছে, মানে বেশিরভাগ সময় প্রকল্পটা কি হয়, দলগতভাবে কাজ করা হয়। আমরা 4 জন 5 জন বা 10 জনের একটা টিম বানিয়ে দিলাম যে তোমরা 5 জন এবং 10 জন মিলে এই প্রকল্পটা, এই প্রজেক্টটা তোমরা বানাবে। ঠিক আছে, তোমরা সবাই মিলে এই প্রজেক্টটা বানাবে। তখন সবাই কি করতে পারবে, নিজের নিজের মতো করে মত প্রকাশ করবে এবং নিজের নিজের মতো করে তারা প্রজেক্টটা তৈরি করবে, যেটা যার দলগত দক্ষতা বৃদ্ধি করে, যার ফলে কি হয়, দলগত দক্ষতা বৃদ্ধি পায়। অনুসন্ধানমূলক মানে কি, শিক্ষার্থীরা এখানে কি করতে পারে, রিসার্চ করতে পারবে যে আমি কি করলে আমার সমস্যাটার সমাধান হতে পারে, কি করলে আমার সেই প্রবলেমটা সলভ হতে পারে, এই জিনিসটা শিক্ষার্থীদের মধ্যে থেকে যায়। শিক্ষার্থীরা গবেষণা, পর্যবেক্ষণ বা বিশ্লেষণের মাধ্যমে শিখে। স্বাধীনতা এবং সৃজনশীলতা থাকে, তখন তার মধ্যে, প্রকল্পের মধ্যে তার কি থাকে, স্বাধীনতা থাকে, সৃজনশীল। আমি তাকে বললাম যে তুমি ওই সমস্যাটা সমাধান করে যে করে পারো, তখন তার মধ্যে একটা স্বাধীনতা চলে আসলো যে যে করে হোক না কেন আমাকে কি করতে, সমস্যার সমাধান সে তার নিজের মতো করে চিন্তা করবে, স্বাধীনভাবে চিন্তা করবে এবং চিন্তা করতে করতে সে যখন সমস্যার সমাধান করবে, তখন এটা কি করবে, তার ক্রিয়েটিভিটির কাজ দেবে বা সৃজনশীলতা তার মধ্যে বৃদ্ধি হবে। ঠিক আছে, এবার আমরা দেখি প্রকল্প পদ্ধতির ধাপ, অর্থাৎ আমরা কি কি স্টেপ আমাদের ফলো করতে হয়। এক নম্বর হচ্ছে একটা প্রকল্প নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ও শিক্ষক মিলে একটা প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় প্রকল্প নির্বাচন করুন। প্রথমে আমাদের কি করতে হবে, আমি যে প্রকল্পটা বানাবো, ছাত্রদের যে প্রকল্পটা দেব, একটা প্রজেক্ট আমাকে তৈরি করতে হবে, তো একটা প্রজেক্ট ভাবতে হবে, একটা থিমের উপর বা একটা থিওরির উপর বা একটা কনসেপ্টের উপর আমাকে কি করতে হবে, একটা কনসেপ্টের উপর আমাকে একটা প্রজেক্ট মানে সিলেক্ট করতে হবে। তো প্রথম আমরা কি করব, সিলেক্ট এ প্রজেক্ট। প্রথমে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে কি করবে, একটা প্রাসঙ্গিক এবং একটা মজাদার হলে ভালো হয়, আকর্ষণীয় একটা প্রকল্প আমরা নির্বাচন করব। তারপর একটা পরিকল্পনা হবে, প্ল্যানিং। তখন শিক্ষার্থীরা কি করবে, প্রকল্পের লক্ষ্য, পদক্ষেপ এবং সম্পদের পরিকল্পনা তৈরি করবে, যে এই প্রজেক্টটা বানাতে গেলে আমার কি কি লাগবে, কি কি স্টেপ ফলো করতে হবে, প্রকল্পটা আমি কি ধরনের করব, কত দিনে করব, এই সবগুলা জিনিস সে কি করবে, তৈরি করবে তারা সবাই মিলে শিক্ষার্থীরা। তারপর সেটা বাস্তবায়ন করতে গেলে কি করা হয়, বাস্তবায়ন যখন করবে তখন শিক্ষার্থীরা কি করবে, গবেষণা করবে, তথ্য কালেকশন করবে, গবেষণা করবে। তারপর এই প্রজেক্টের মধ্যে কি কি লাগে, তথ্যগুলা, এই তথ্যগুলা তারা কি করবে, কালেকশন করবে এবং কার্যক্রম সম্পাদন করবে।
তারপর উপস্থাপন, প্রকল্পের ফলাফল শ্রেণীতে বা অন্যদের সামনে উপস্থাপন করা হয়। যখন আমরা 4-5 জন মিলে যখন একটা প্রকল্প বানিয়ে আনলো, তখন আমরা কি করব? আমরা কি একা একা রেখে দেবো? না, এটা সবার সামনে আমরা কি উপস্থাপন করব যে আমরা এই করে এই করলাম, দেখো আমাদের প্রকল্পের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। এই সবগুলা জিনিস আমরা কি করলাম? সবার সামনে জিনিসটা তুলে ধরলাম। ঠিক আছে, সবার সামনে তুলে ধরলাম, তার মানে অন্যরাও কি করে গেল? একটা আইডিয়া পেয়ে গেল, অনুমান পেয়ে গেল যে ইয়েস, এই করে আমাদের প্রকল্প বানাতে হয়। তার পরবর্তী সময় যারা একদম প্রকল্প নিয়ে যারা একদম মানে কোনো কিছু জানে না, তারাও কিন্তু পরবর্তী সময় প্রকল্প বানানোর একটা ধারণা পেয়ে যাবে। তারপর মূল্যায়ন, শিক্ষক শিক্ষার্থী মিলে প্রকল্পের সাফল্য এবং শিক্ষার ফলাফল মূল্যায়ন করবেন। ঠিক আছে, তো প্রকল্পটা কোথাও ভুল হয়েছে না হয়েছে, এটা শিক্ষক কি করবেন? তার মূল্যায়ন করবেন। তো প্রকল্প পদ্ধতির সুবিধা কি হয় ভাই? একটা বাস্তব শিক্ষা, শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা যখন সমাধান করবে, তখন তার মধ্যে একটা বাস্তব জীবনের একটা দক্ষতা তার মধ্যে চলে আসবে। সক্রিয় অংশগ্রহণ, যেখানে তারা অ্যাক্টিভলি জড়িত থাকবে, যার ফলে তার শিক্ষার প্রতি তার আগ্রহটা বাড়বে। অ্যাক্টিভ পার্টিসিপেশন যখনই থাকবে, তখন তার শিক্ষার প্রতি তো আগ্রহ বাড়বে, তাই না? তো যখন আগ্রহ বাড়বে, তখন সে খুব ভালো করে জিনিসটাকে ক্যাচ করতে পারবে, ভালো করে শিখতে পারবে। এখানে দলগত দক্ষতা বৃদ্ধি হবে, যেহেতু সবাই মিলেমিশে কাজ করবে, তাই দলগত কাজের মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব দান করা বা যোগাযোগ দক্ষতা এখানে কি হয়? বৃদ্ধি হয়। সমালোচনামূলক চিন্তা, গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সমালোচনামূলক এবং সৃজনশীল চিন্তা কি হয়? তার বিকশিত হবে। এই যে বললাম একটা জিনিস, এটা কি করে হলো, এটা এই করে হবে না, সেই করে হবে, এই যে একটা চিন্তা করো, সমালোচনামূলক চিন্তা, তো চিন্তা করতে করতে কি হয়? তার মধ্যে থেকে একটা ইউনিক চিন্তা তার মধ্যে থেকে চলে আসে, দ্যাট ইজ কল সৃজনশীলতা। সে নতুন করে কোনো একটা তৈরি করে নিতে পারবে, নতুন কোনো পদ্ধতির মাধ্যমে। পদ্ধতিতে প্রকল্প থাকবে, মানে নতুন কোনো সিস্টেমের মাধ্যমে সে কি করতে পারবে? এই প্রকল্পটা যখন বানাবে, তখন সে নতুন করে তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি সৃষ্টি হবে। এবং এটা একটা দীর্ঘস্থায়ী শিক্ষা। যখন সে নিজে নিজে চিন্তা করে, যে আগে বললাম যে বাস্তব জীবনে যদি আমি কোনো প্রবলেম ফেস করি এবং নিজে থেকে যদি আমি এই প্রবলেম থেকে বের হতে পারি আমার নিজের বুদ্ধি দ্বারা বা নিজের কর্ম দ্বারা, তাহলে এই ধরনের প্রবলেম আমার জীবনে যখনই আসুক না কেন, মোটামুটি আমার অন্য কেউ সাহায্য ছাড়াও কিন্তু আমি কি করতে পারবো? ট্যাকল দিতে পারবো। এটা দীর্ঘস্থায়ী শিক্ষা। তো এটা বিষয়গত সংযোগ, মানে একাধিক বিষয়, যে কোনো বিষয়ে আমরা প্রকল্প তৈরি করতে পারি। তো এখানে অসুবিধা কি আছে? অসুবিধা হচ্ছে কি দেখি, অসুবিধা হচ্ছে সময় সাপেক্ষ। একটা প্রকল্প শেষ করতে অনেক বেশি সময় লাগতে পারে। সম্পদের প্রয়োজন হয়, একটা প্রকল্প বানাতে বিভিন্ন উপকরণ লাগবে, প্রযুক্তি লাগবে, এই সবগুলা সবসময় উপলব্ধ নাও হতে পারে। সবাই অংশগ্রহণ নাও করতে পারে, কারণ কিছু আমরা দল বেঁধে দিলাম, 10 জনের দল দিলাম, দেখা গেল 7 জন কাজ করছে কিন্তু 3 জন কোনো কাজ করেনি, তারাও দলের সঙ্গে নাম এন্ট্রি করে আছে, আরে ওরা করবে আমরা আর করব না। তার মানে যারা করলো না তারা তো জিনিসটা শিখলো না। তো এই জিনিসটা শিক্ষক মাথায় রাখতে হবে। শিক্ষকের দক্ষতা, প্রকল্প পরিচালনা ও মূল্যায়নের জন্য শিক্ষকের পর্যাপ্ত দক্ষতা এবং প্রস্তুতি প্রয়োজন লাগবে। ঠিক আছে, উদাহরণ আমরা এবার দিচ্ছি না। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রকল্প পদ্ধতি এখানে সমাপ্ত হলো। এখানে অনেকগুলো উদাহরণ আছে, আপনারা পড়বেন। তারপর আমরা দেখি প্রবলেম সলভিং মেথড। এটা তো নাম থেকেই আমরা বুঝতে পারি যে সে কতটুকু কাজের। তো সমস্যা সমাধান পদ্ধতি মানে প্রবলেম সলভিং, অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব, দ্যাট ইজ কল প্রবলেম সলভিং, তাই না? আমাদের কাছে সমস্যা আসবে, আমরা সমস্যাটা সমাধান করব, যে পদ্ধতিতে করব তাকেই বলা হবে কি? সমস্যা সমাধান পদ্ধতি। তো এটা হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক। আগে 1 নম্বর পয়েন্ট যেটা, এটা শিক্ষক কেন্দ্রিক না শিক্ষার্থী কেন্দ্রিক, এটা জানতে হবে। এটা থেকে 1 মার্ক আসবে পরীক্ষায়। তো সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথড ইজ এ কি চাইল্ড সেন্ট্রিক মেথড। এটা হচ্ছে একটা শিক্ষার্থী কেন্দ্রিক এবং অনুসন্ধানমূলক পদ্ধতি। তো অনুসন্ধান মানে কি? তারা কি করে সমাধান করতে হয়, এই সমস্যার কি করে সমাধান হবে, সেটা শিক্ষার্থীরা নিজে নিজে কি করবে? খোঁজাখুঁজি করে বের করবে। যেখানে শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সমস্যা দেওয়া হয় এবং তারা পর্যবেক্ষণ, বিশ্লেষণ, যুক্তি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে। বোঝা গেল? শিক্ষার্থীদেরকে আমরা কি করতে পারি? একটা সমস্যা দেব এবং সেই সমস্যাটা বলবো, তুমি সেই সমস্যাটা তোমাকে দিলাম। সমস্যা বলতে কি? সমস্যা বলতে 13 + 27 = কত হতে পারে, প্লাস করো, এটা তার জন্য একটা সমস্যা। তো এই সমস্যাটা কি করে সলভ করবে সেটা সে জানে। সে পাথরের গুটি দিয়ে এইভাবে করবে, নাকি আঙ্গুলে গনে করবে, না সব ছাত্র একসঙ্গে জড়ো করে সবার মাথা গনে গনে করবে, সেটা তার ব্যাপার, সেটা তার ইউনিক চিন্তাধারা।
তো সেখানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, যুক্তি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সে সেই সমস্যার সমাধানটা খুঁজে বের করবে। এই পদ্ধতি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। আর এই সমস্যার সমাধান পদ্ধতিতেও শিক্ষক কী করেন, এজ এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন প্রকল্প পদ্ধতির মতো। ঠিক আছে, তো ম্যাক্সিমাম চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিক্ষার্থী কেন্দ্রিক, আরেকটা পয়েন্ট, শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি যতটা হবে ততটাই শিক্ষক কী করবেন, একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবেন। বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আমাদের দেখতে হবে। এটা হচ্ছে একটা কি সমস্যা ভিত্তিক শিক্ষণ। শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সমস্যা দেওয়া হয় যা সমাধানের মাধ্যমে তারা শিখে। এটা তো বুঝলাম, শিক্ষার্থীদের আমরা একটা সমস্যা দেব এবং সেই সমস্যাটা সমাধান করবে, সমস্যা সমাধান করে সে জিনিসটা শিখে যাবে। তারপর এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। শিক্ষার্থীরা সক্রিয়ভাবে সমস্যার সমাধানে অংশ নেবে। যেখানে শিক্ষার্থী কেন্দ্রিক হবে সেখানে টিচার এজ এ ফ্যাসিলিটেটর হবেন এবং শিক্ষার্থীরা অ্যাক্টিভ পার্টিসিপেট হবে, এটা কমন। অনুসন্ধানমূলক, শিক্ষার্থীরা কি করবে, অনুসন্ধান করবে। অনুসন্ধান করতে গেলে কি লাগবে, তার তথ্য সংগ্রহ করতে লাগবে, তথ্যটা বিশ্লেষণ করতে লাগবে এবং যুক্তির মাধ্যমে সমাধানে পৌঁছবে। ঠিক আছে। বাস্তবমুখী, সমস্যাগুলি প্রায় বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত হয়। ম্যাক্সিমাম সময় প্রবলেম সলভিং মেথডটা বাস্তব জীবনের সঙ্গে আমাদের ঘটা। অর্থাৎ আমরা অনেক সময় আমরা বলি না, আরে ভাই বলিস না, আর ফোন করিস না রে ভাই, আমি বহুত প্রবলেমে আছি, কী করবো ভাবছি না, প্রবলেমটা সলভ করতে হবে। তারপর আমাকে এক বন্ধু ফোন করে যদি বলে, আরে ভাই তুই চিন্তা করিস না, তোর কী প্রবলেম আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করে দেবো। তার মানে কি, তার কাছে সমস্যার সমাধান করার মতো পদ্ধতি আছে। সে আমাকে বলে দেবে যে এই পদ্ধতি অনুযায়ী যা, বা এইভাবে কাজ কর, এরকম কাজ কর, তোর পদ্ধতি, তোর সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো দ্যাট ইজ কল সমস্যা সমাধান পদ্ধতি। এখানে এত বুঝার কি আছে ভাই, তবুও আর কি পরীক্ষায় আসবে, এত সহজ আসবে, আপনারা বুঝতে পারছেন তো। সহযোগিতামূলক, এই যে বললাম আমি একটা প্রবলেমে পড়েছি, যদি আমার বন্ধুকে বা বান্ধবীকে যদি বলি যে দেখ আমি এই সমস্যার মধ্যে আছি, আমি বুঝতে পারছি না কী করবো, তখন তারা সবাই মিলে, সে যদি একা পারে তো পারবে, যদি ভালো বন্ধু হয় তাহলে অবশ্যই আমাকে নিয়ে ভাববে। হয়তো তার আরও 2-3 জন বন্ধুর সঙ্গে কথাবার্তা বলবে যে জানিস আমাদের ওই বন্ধু খুব বিপদে পড়েছে, তার এরকম সমস্যা হচ্ছে, তো এটা কি করে সমাধান করা যায়, আমি তো ভেবে পাচ্ছি না, একবার দেখতো। তো কেউ না কেউ, সবাই মিলেমিশে চিন্তা করে কেউ না কেউ একটা রাস্তা তো বের করবে যেখান থেকে বের হওয়া যায়, তাই তো। তো এই সবাই সহযোগিতামূলকভাবে এই কাজের এই যে সমস্যা সমাধানটা খুঁজতে সাহায্য করে। এখানে সবাই সমালোচনা বা চিন্তা করে এবং সৃজনশীলতার দক্ষতা বৃদ্ধি পায়। সৃজনশীলতার দক্ষতা মানে এই যে সমস্যা সমাধানের জন্য একটা চিন্তা যে বের হলো, এটা সৃজনমূলক না। সমস্যা চিহ্নিতকরণ, প্রথমে আমরা সমস্যা সমাধান পদ্ধতি দেখব। প্রথমে সমস্যা কি ওটা আমাদের বুঝতে হবে। শিক্ষক বা শিক্ষার্থী একটি সমস্যা নির্বাচন করেন যে সমাধানযোগ্য। এমন একটা, আমার ছাত্রছাত্রীদেরকে এমন একটা সমস্যা দেব যেটা কি হয়, সমাধান আছে। যেমন এই যে বললাম 23 + 27 কত হবে, এটার তো নিশ্চয়ই একটা আনসার আছে। আনসার মানে কি, সমাধান। তো এই ধরনের একটা সমস্যা দেব যার একটা নিশ্চিত সমাধান থাকে এবং শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক। এবার যদি আমি ক্লাস 12-এর বাচ্চাকে দেই যে একটা সমস্যার সমাধান করে দাও, তাহলে কি হবে না, তার জন্য আরও কিছু বেটার লেভেল দিতে হবে। এটা আমরা ক্লাস 1-2 বাচ্চাদের দিতে পারি বা 3-এর বাচ্চা দিতে পারি যে এই সমস্যাটা সমাধান কী হতে পারে। এদের শিক্ষার্থী অনুযায়ী তাকে কি করতে হবে, সমস্যা দিতে হবে। সমস্যা বিশ্লেষণ, শিক্ষার্থীরা সমস্যাটা বুঝতে হবে যে সমস্যাটা কি আসলে, তারপর এই সমস্যার কারণ এবং প্রভাব বিশ্লেষণ করবে। তথ্য সংগ্রহ, সমস্যার সমাধানের জন্য তারা প্রয়োজনীয় তথ্য বা তথ্যসূত্র সংগ্রহ করবে। সমাধানের প্রস্তাব আসবে, এখানে শিক্ষার্থীরা সম্ভাব্য সমাধানগুলি দেওয়ার চেষ্টা করবে এবং তাদের মধ্যে তুলনা করা হবে। ঠিক আছে, যে বাস্তব জীবনে যদি একটা সমস্যা হয় তাহলে অনেকে অনেক প্রস্তাব দিবে যে আজকে ওই ধরনের যদি করি তাহলে এটা তো সলভ হবে, না রে এই ধরনের আরেকটা সমস্যা বাড়বে, দ্বারা আমি একটা বুদ্ধি দিই, তারপর সে আরেকটা বুদ্ধি দেবে। তো এই ধরনের কি সমাধানের প্রস্তাব চলে আসবে। তারপর সমাধান বাস্তবায়ন, সবচেয়ে উপযুক্ত সমাধানটা বেছে নিয়ে তা প্রয়োগ করা হবে। তখন অনেকে অনেক চিন্তাধারা দেবে, অনেকে অনেক বুদ্ধি দেবে, অনেক বন্ধু বান্ধবরা সবাই মিলে, যেহেতু সহযোগিতামূলক হবে। তারপর এখান থেকে এমন একটা আমরা বাছবো বা বেছে নেব যেটা কি হয়, এটার দ্বারা উপযুক্ত সমাধান হয়। তারপর মূল্যায়ন, সমাধানের কার্যকারিতা মূল্যায়ন করা হবে এবং প্রয়োজনে সেটা পরিবর্তনও হতে পারে। এরপর আমরা দেখি সমস্যা সমাধান পদ্ধতির সুবিধা কি। এখানে সমালোচনামূলক চিন্তা, শিক্ষার্থীদের বিশ্লেষণ, যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধি পায়।
সমালোচনামূলক চিন্তার মাধ্যমে শিক্ষার্থীর কি হয়, তার বিশ্লেষণ, যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা এটা কিন্তু বৃদ্ধি পায়। বাস্তব শিক্ষা, বাস্তব জীবনের সমস্যা সমাধানের অভিজ্ঞতা প্রদান করা হয়। সক্রিয় শিখন, শিক্ষার্থীরা অ্যাক্টিভলি পার্টিসিপেট থাকে, যার কারণে তার শেখার আগ্রহটা বৃদ্ধি পায়। দলগত দক্ষতা, দলগত কাজের মাধ্যমে সহযোগিতা, নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা উন্নত হয়। এটা একবার আপনারা বুঝলেন, এটা দীর্ঘস্থায়ী শিক্ষা হয়। কেন দীর্ঘস্থায়ী শিক্ষা হয়? কারণ সে নিজে ভালো করে শিখবে, বারবার বলছি আর বলতে হবে না। এখানে সৃজনশীলতা, তো সমস্যা সমাধানের পদ্ধতি কি, সেম টু সেম প্রবলেম আসবে, সময় সাপেক্ষ হবে, সম্পদের প্রয়োজন হবে, অসম অংশগ্রহণ হবে, শিক্ষকের দক্ষতা থাকতে হবে, তারপর বিষয় ভ্রষ্টতার ঝুঁকি থাকতে হবে। এই পয়েন্টগুলো অলরেডি অনেকবার ডিসকাশন হয়েছে, আর আমি ডিসকাশন করছি না। তারপর কিছু উদাহরণ আছে থাক। এবার দেখবো হিউরিস্টিক পদ্ধতি। সবগুলা পদ্ধতির চেষ্টা করবো যতটা সম্ভব হয় আজকের ক্লাসে সমাধান করার। তো হিউরিস্টিক পদ্ধতি, তো হিউরিস্টিক পদ্ধতি হচ্ছে কি একটা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বা অনুসন্ধানমূলক পদ্ধতি। এটাকে বাংলায় বলা হয় আবিষ্কারমূলক পদ্ধতি। হিউরিস্টিক পদ্ধতির আরেকটা নাম আছে, বাংলায় বলা হয় কি আবিষ্কারমূলক পদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা নিজে নিজে সমস্যা সমাধান করে, আবিষ্কার করে এবং জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করা হয়। ঠিক আছে, একদম সেম টু সেম, কোনো কথা না, নতুন কিছু না, একদম মানে কি বলবো, এই যে আমরা এই যে বর্তমানে যে একটা দেখে আসলাম, কি দেখলাম, সমস্যা সমাধান পদ্ধতি, তার মতো একদম সেম সেম পদ্ধতি। একটু দেখুন, তো এখানে একটা এডিশনাল পয়েন্ট দেওয়া আছে। এই পদ্ধতির নামটি গ্রিক শব্দ হিউরেস্কিন থেকে এসেছে। এটা মাথায় রাখুন, হিউরিস্টিক পদ্ধতি বা হিউরিস্টিক যে নাম, এই পদ্ধতির নামটা গ্রিক শব্দ হিউরেস্কিন থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আবিষ্কার করা। শিক্ষার্থীরা পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং স্বাধীন চিন্তার মাধ্যমে শেখে। শিক্ষার্থীরা কি করে? পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ এবং স্বাধীন চিন্তার মাধ্যমে শিখে, এবং শিক্ষক একজন ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করেন। শিক্ষক কি করেন? একজন ফ্যাসিলিটেটর হিসাবে তিনি কি করবেন? কাজ করবেন। এই পদ্ধতি শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং স্বাধীনভাবে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা কি হয়? সমালোচনামূলক চিন্তা করেন, সৃজনশীলতা করেন এবং স্বাধীনভাবে সমস্যার সমাধানের যাতে দক্ষতা বৃদ্ধি হয় এই ধরনের তিনি চিন্তা করেন। তারপর দেখুন, হিউরিস্টিক পদ্ধতির কিছুটা বৈশিষ্ট্য আছে কি। আমরা জানি এটা কি আবিষ্কারমূলক পদ্ধতি, তার মানে আবিষ্কারমূলক পদ্ধতি মানে এখানে আবিষ্কারমূলক শিখন তো আসবেই। শিক্ষার্থীরা নিজেরা কি করবে? পরীক্ষা নিরীক্ষা করবে, নিজেরা বিশ্লেষণ করে জ্ঞান আবিষ্কার করবে। ঠিক আছে, একটা নতুন কিছু তারা আবিষ্কারের মাধ্যমে জিনিসটা শিখবে। একটা কথা শেষ, এক কথা শেষ, তারা নিজের চিন্তাধারা, নিজের বিবেক বিচার বুদ্ধির দ্বারা পরীক্ষা নিরীক্ষা বিশ্লেষণ সবকিছু করে একটা নতুন কিছু আবিষ্কার করবে। আবিষ্কারের মাধ্যমে তারা শিখবে। তাকে যদি বলা হয় যে তুমি কলা পাতা দিয়ে সাপ বানিয়ে দেখাও, তো কলা পাতা দিয়ে যে সাপ বানাবে, কি করে বানাবে সেটা সে জানে। সে তার পরীক্ষা নিরীক্ষা করবে, অনেক কিছু বিশ্লেষণ করবে, অনেক কলা পাতা ছিঁড়বে, তারপর সে কি করবে? সেই যখন তার সাপ বনে গেল, তখন দেখবো আমি তো এইভাবে করেছি স্যার, আমার তো সাপ বনে গেছে। তার মানে সে পরবর্তী সময় সে আর বানাতে তারা প্রথমে সময় লাগবে, চিন্তা করবে, ভাববে, একবার দুবার নষ্ট হবে, তারপর ফাইনাল হবে। কিন্তু একবার যখন ফাইনাল হয়ে যাবে, তখন আর জীবনে যে কোনো সময় সে বানাক না কেন, সে কিন্তু আর ভুলবে না। এটা শিক্ষার্থী কেন্দ্রিক, যেহেতু শিক্ষার্থীরা ডাইরেক্টলি এখানে কি ইনভলভ, তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারছে, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে, গতিকে এটা কি শিক্ষার্থী কেন্দ্রিক। এটা সমস্যা ভিত্তিক, যেহেতু আমাকে একটা বিষয় নিয়ে আবিষ্কার করতে হবে, একটা বিষয়ে কিছু ভাবতে হবে, আমি তো আর এমনি ভাববো না। যখন আমার মধ্যে সমস্যা আসবে তখন না আমি সমাধানের রাস্তা খুঁজবো। তার মানে এটা সমস্যা কেন্দ্রিক। এখানে পরীক্ষণ এবং পর্যবেক্ষণের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়। ঠিক আছে, যেহেতু আবিষ্কার করতে হবে, তো আবিষ্কার তো আমি এমনি করতে পারবো না, কিছু পরীক্ষা নিরীক্ষা করে তো আমাকে আবিষ্কার করতে হবে, তাই না? তো এখানে শিক্ষার্থীরা পরীক্ষা, তথ্য সংগ্রহ, বিশ্লেষণের মাধ্যমে তারা শেখে। তো যেহেতু আমি কিছু আবিষ্কার করব, তো নতুন করে আবিষ্কার করব, তো নতুন করে আবিষ্কার করাকে কি বলা হবে? সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। এখানে শিক্ষার্থীরা নতুন কিছু সমাধান করবে বা কিছু ধারণা উদ্ভাবন করবে, তার মধ্যে তাকে কি করা হবে? সুযোগ দেওয়া হবে। শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা হচ্ছে শিক্ষক এজ এ গাইড হিসাবে কাজ করেন, প্রশ্ন করেন এবং শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত। তিনি একজন গাইডার হিসাবে বা ফ্যাসিলিটেটর হিসাবে তিনি কাজ করবেন। এখানে ধাপগুলো আছে। প্রথম ধাপে কি করতে হবে? হিউরিস্টিক পদ্ধতিতে প্রথমে সমস্যা বা প্রশ্ন উপস্থাপন করতে হবে, যে সমস্যাটা কি বা প্রশ্নটা আসলে কি,
এমন প্রশ্ন করতে হবে যাতে একটা কৌতূহল জাগায়। কৌতূহলজনিত প্রশ্ন যদি করি তাহলে সেটা সমাধান করতে, আবিষ্কার করতে শিক্ষার্থীরা আনন্দ পাবে, মজা পাবে, কাজটা তারা মানে আনন্দের সহিত কাজটা করবে। তখন এই সমস্যার সমাধান করতে গেলে তার তথ্য সংগ্রহ করতে হবে, তারপর তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এটা বিশ্লেষণ করতে হবে, তারপর উপস্থাপন মূল্যায়ন করতে হবে। এটা তো আপনার জানা আছে। তো হিউরিস্টিক পদ্ধতির সুবিধা কি? সে একই সুবিধা, দেখুন আগে যে বলেছিলাম একদম সেম, আর পড়তে হবে না। এটাকে তার সমালোচনামূলক চিন্তা হবে, স্বাধীন স্বাধীন শিক্ষণ হবে, নিজে নিজে শিখতে পারবে, কোনো সমস্যা নেই, বাধ্যবাধকতা নেই। এটা শিক্ষাটা দীর্ঘস্থায়ী হবে। কেন হবে? নিজে নিজে করে শিখবে, তার মানে দীর্ঘস্থায়ী হবে। সৃজনশীলতা হবে। ঠিক আছে, এগুলো তো দেখতে পাচ্ছেন। তারপর কি দেওয়া আছে আমরা দেখি। কৌতূহল বৃদ্ধি হবে, যখন তারা সমস্যা সমাধান নিজে নিজে করবে, কোনো কিছু আবিষ্কার করবে, তখন তাদের মধ্যে কৌতূহল বৃদ্ধি হবে, স্বাভাবিক। তারপর হিউরিস্টিক পদ্ধতির অসুবিধা কি? এই একই জিনিস, সময় সাপেক্ষ হবে, সম্পদের প্রয়োজন হবে, শিক্ষার্থীদের মধ্যে ভিন্নতা আছে সেটা দেখা যাবে। ঠিক আছে, শিক্ষকের দক্ষতা থাকতে হবে, বিষয় ভ্রষ্টতার ঝুঁকি যাতে না হয় এদিকে দেখতে হবে। এই সবগুলা জিনিস উদাহরণ আমরা দিচ্ছি না। তারপর হচ্ছে কি, দেখুন প্লেওয়ে মেথড। প্লেওয়ে মেথডটা আসলে কি আমরা একটু দেখে নিই। খেলার পথ পদ্ধতি বা প্লেওয়ে মেথড। প্লেওয়ে মেথড হচ্ছে শিক্ষাদানের একটি শিশু কেন্দ্রিক পদ্ধতি। প্লেওয়ে মেথড হচ্ছে কি একটা শিশু কেন্দ্রিক পদ্ধতি। ঠিক আছে ভাই, শিশু কেন্দ্রিক পদ্ধতি, চাইল্ড সেন্ট্রিক মেথড, বা শিক্ষার্থী কেন্দ্রিক বলতে পারি, শিশু কেন্দ্রিক বলতে পারি, একই কথা। যেখানে শিশুদের খেলার মাধ্যমে শেখানো হয়। এটা বেসিক্যালি একদম ছোট্ট ক্লাস, যেমন কমান, ক শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ একদম প্রাথমিক স্তরে, প্রাক প্রাথমিক কিংবা প্রাথমিক স্তরে এই পদ্ধতিতে শেখানো হয়। প্রাক প্রাথমিক কিংবা প্রাথমিক স্তরে এই পদ্ধতিতে শেখানো হয়। এটি শিশুদের মনের স্বাভাবিক কৌতূহল, সৃজনশীলতা এবং উৎসাহকে কাজে লাগিয়ে শিক্ষাকে আনন্দদায়ক এবং কার্যকর করে তোলে। আমরা খেলার মাধ্যমে তারা শেখাবো। ক্লাসে গিয়ে যদি, যেমন ছোট, আপনি যদি এলপি স্কুলে টিচার হন, তাহলে এলপি স্কুলে যখন আপনি যাবেন, ক্লাসে গিয়ে যদি বলেন, এই আজকে চ্যাপ্টারটা বাইর করো তো, আজকে আমরা নেপাল গোপাল চ্যাপ্টারটা পড়বো, তখন কিন্তু স্যার আসছেন পড়াবেন, কি করবো, ভালো লাগছে না, আজকে আমি একটা গল্প বলি তোমাদের, হ্যাঁ খুব মজার গল্প আছে, শুনবে? আহ বাম্পার গল্প, ফাটাফাটি আসছে, খুব আনন্দ পাবে। তারপর যদি বলুন, চলো আজকে আমরা একটা গেম খেলি বা একটা খেলা খেলি, আমরা আজকে খেলি, কিছুটা আমরা খেলি, তখন যখন খেলার নাম শুনবে শিশুরা উৎসাহিত হয়ে আপনার মুখের দিকে চেয়ে থাকবে, আপনার দিকে, আপনি তাকে আকর্ষিত করে ফেলবেন, আপনার কথা শোনার জন্য সে পাগল হয়ে যাবে যে আমরা এবার কি খেলবো, বা স্যার বলছেন খেলা হবে। তো আপনি কিছু একটা খেলার পদ্ধতি কিছু দিয়ে আপনি কি করবেন, খেলিয়ে খেলিয়ে তাদেরকে শিক্ষাদান করে দেবেন। কি করে আমরা একটু দেখছি। এই পদ্ধতিতে যদি শেখানো হয় তাহলে এই শিশুটা কি হয়, আনন্দদায়কভাবে শিশুটা কি করে শিখে যায়। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিশুদের জোর করে শেখানোর পরিবর্তে আগ্রহের মাধ্যমে শিক্ষা প্রদান করা। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদেরকে আমরা জোর জবরদস্তি করে শেখাবো না, আমরা তার নিজের আগ্রহে, শিশুরা যাতে নিজের আগ্রহ নিয়ে সে শিখতে পারে, এদিকে আমরা চিন্তাধারা করব। তো এই প্লেওয়ে মেথডের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হব। 1 নম্বর কি দেওয়া আছে দেখুন, খেলাধুলার মাধ্যমে শিক্ষা। পড়াশোনাকে খেলার সঙ্গে মিশিয়ে শিশুদের শেখার প্রক্রিয়া সহজ এবং আকর্ষণীয় করা যায়। যেমন গণিত শেখানোর জন্য আমরা খেলনা বা ব্লক ব্যবহার করব। আমরা কিছু খেলনা যদি ব্যবহার করি, যে খেলনা আমরা কি করলাম, খেলনা দিয়ে যদি খেলি, এখানে কয়টা খেলনা, 10টা খেলনা রাখলাম, 10টা খেলনার মধ্যে 5টা খেলনা ওইদিকে রাখলাম, 5টা খেলনা ওইদিকে রাখলাম। এবার যদি আমরা এক এক করে গণতে থাকি, যে এখানে দেখো তো কয়টা আছে, এই দেখো কয়টা খেলনা আছে, 5টা, এখানে দেখো তো টোটাল কয়টা খেলনা আছে, 5টা খেলনা। তো আমরা এবার এক কাজ করি, সবগুলোকে আমরা এক জায়গায় করে দিই। তো সব জায়গাকে এক জায়গায় করে নিলে আমরা কি হয়ে গেল, 10টা হয়ে গেল। তারপর আমরা কি করলাম, সবগুলোকে একসঙ্গে যোগ করলাম, প্লাস করলাম, তো সেটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। দেখো, এইভাবে আমরা তাকে কি করব, মানে তার শেখার গতিটা, আমরা ফ্লুয়েন্সিটা বৃদ্ধি করতে পারি, তখন তারা শিখতে মজা পায়। শিশু কেন্দ্রিক, শিশুদের আগ্রহ, ক্ষমতা ও চাহিদার উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা করা হয়। আমরা যখন পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান করব, লেসন প্ল্যান আমরা জানি, যে কোনো ক্লাসে যাই, আমি ক্লাস ক শ্রেণীতে যাই আর ক্লাস 1-এ যাই, আর আমি কলেজের প্রফেসর হই,
আর যাই পিএইচডি টিচার হই না কেন, আমার কিন্তু একটা লেসন প্ল্যান থাকা দরকার, সেটা তো আপনারা জানেন। তো এটা নিয়ে আমি অনেক কথা বলেছি অন্য ক্লাসে, তো আজকে বলবো না। তো যাই হোক, তো এই যে লেসন প্ল্যানটা বানাবেন, এখানে শিশুদের আগ্রহ, তার ক্ষমতা এবং চাহিদার উপর ভিত্তি করে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানটা তৈরি করতে হবে, যে আমার শিশুটা কি চায়, আমার এই শিশুটার ক্ষমতা কতটুকু। আজকে আমার শিশুর ক্ষমতা হচ্ছে 5টা খেলনা সে এক জায়গায় জড়ো করে 1 2 3 4 5 গুনতে পারে। এবার যদি 100টা পাথরের গুটি এনে দিই, যদি বলি গণতো, এদিকে 90টা করলাম আর এদিকে 60টা করলাম, এবার বললাম সবটি প্লাস করো, সে কি পারবে? সে তো পারবে না। তো তার ক্ষমতা অনুযায়ী আমাকে কি করতে হবে, এবং তার চাহিদা, সে কি চায়, পুতুল ভালো চায় না পাথরের গুটি তার আরাম লাগবে, না পুতুল আরাম লাগবে, না কি আরাম লাগবে, তার আগ্রহটা কিসের প্রতি তার আগ্রহ আছে, এই জিনিসগুলো যাচাই করে এই ম্যাটেরিয়ালসগুলো ক্লাসে নিয়ে আসবো। তো অনেকগুলো আপনারা বলবেন স্যার অতগুলো পুতুল কোথায় পাবো? দেখুন, এখন অনেক স্কুলে কিন্তু সরকার প্রদত্ত অনেক খেলনা প্রদান করা হয়ে থাকে, বা অনেক ফ্রি ম্যাটেরিয়ালসগুলো আমরা নিজেরাও কালেক্ট করতে পারি। অনেক আছে, অনেক প্রাকৃতিক উপাদান, ন্যাচারালি অনেক কিছু পাওয়া যায় যদি আমরা চাই, বা আমরা নিজেরাও ন্যাচারাল থেকে অনেক কিছু বানাতে পারি। যেমন ধরো কি বলবো, একটা বাঁশের টুকরোটা দেখতে সুন্দর লাগে না, কিন্তু ওই বাঁশের টুকরোটাকে যদি আমি কিছু দিয়ে কালার করে দিই, চকচক করে দিই, তাহলে সেটা কিন্তু দেখতে আকর্ষণীয় লাগে। বাঁশের টুকরো তো সেই বাঁশের টুকরোই, কিন্তু ডিফারেন্সটা কি, ওটার মধ্যে কালারিং করা আছে, ওটার মধ্যে কালারিং করা নাই। আপনি কালারিংটা নিয়ে যান, দেখবেন শিশুরা আনন্দিত হবে, মজা পাবে। আর জেনারেলি আপনি আনকালার বা নন কালার বা না করা কালার বাঁশটা নিয়ে যান, লাঠিটা নিয়ে যান, সে কিন্তু আরাম পাবে না। তো বাঁশ দিয়ে আমরা অনেক কিছু শেখাতে পারি। এটা দেখো দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, কি আছে, এটা লেন্থ কত আছে, ব্রেথ কত আছে, এইগুলো আমরা শেখাতে পারি। বা এটা তুমি এখানে এটা এই ব্রেঞ্চটা তুমি এই লাঠিটা দিয়ে মাপো তো, ঠিক আছে, স্কুল ঘরটা কতটুকু লম্বা, এটা দিয়ে মাপো তো। এইভাবে আমরা তাকে পরিমাপও অনেকগুলো শেখাতে পারি যদি আমরা চাই। যাই হোক, তো এখানে তার স্বাধীনতা রয়েছে, সে খেলবে, সে নিজের মতো করে খেলবে ইচ্ছা মতো, এবং সৃজনশীলতা এখানে তার রয়েছে, যাতে তারা সৃজনশীলভাবে চিন্তা করতে পারে। হাতে কলমে অভিজ্ঞতা, তারা নিজে করে যখন খেলছে, তখন খেলার মাধ্যমে কি হয়, তার হাতে কলমে অভিজ্ঞতা বৃদ্ধি পায়। বইয়ের পড়ার পাশাপাশি ব্যবহারিক কাজ, গল্প বলা, গান, নাটক, অঙ্কন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে, সে কিন্তু খুব ভালো করে জিনিসগুলো শিখতে পারে। মানসিক এবং শারীরিক বিকাশ, এই পদ্ধতি শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক সবগুলো বিকাশে সাহায্য করে। যদি আমরা খেলাধুলা করি, তাহলে শিশুদের মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, এবং সে যে অনেক বন্ধুর সঙ্গে যখন একসঙ্গে খেলাধুলা করবে, তখন তার সামাজিক বিকাশেও বৃদ্ধি পাবে। তো এটার বৈশিষ্ট্য কি, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কিন্তু জানতেই হবে, এটা আমরা ছেড়ে গেলে হবে না। শিশুরা চাপমুক্ত পরিবেশে শিখতে পারে, তার কোনো বোরিং ফিল হয় না, সে বিন্দাস জিনিসগুলো শিখে যায়। শেখার প্রতি তার আগ্রহ বাড়ে। প্লেওয়ে মেথডে যদি আমরা তাকে শিখাই, তখন তার শেখার প্রতি যে আগ্রহ, সেটা কিন্তু বৃদ্ধি পায়। সামাজিক দক্ষতা, যেমন দলগত কাজ, সহযোগিতা এবং যোগাযোগের ক্ষমতা তার কি হয়, বৃদ্ধি পায়। শিশুদের আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা বাড়ে, তার মধ্যে তার যেটা আত্মবিশ্বাস রয়েছে বা সৃজনশীলতা রয়েছে, এটা কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে না? তারপর আমরা দেখি তার উদাহরণ কিছুটা দিই। যেমন আমরা যদি বর্ণমালা শেখানোর সময় আমরা ছড়া বা গান ব্যবহার করতে পারি। ছড়ার মাধ্যমে বা গানের মাধ্যমে যদি আমরা পাঠদান করি, তখন সে বর্ণমালা শিখতে পারে। প্রকৃতি সম্পর্কে শেখাতে গেলে আমরা তাকে গাছপালাগুলা পর্যবেক্ষণ করাতে পারি। আমাদের স্কুলে অনেক গাছপালা আছে, সে গাছের নিচে গিয়ে তাকে নিয়ে বসতে পারি, বা কোনো একটা বাগানে নিয়ে তাকে নিয়ে অনেকগুলা গাছ দেখিয়ে দেখিয়ে আমরা গাছের নিচে বসে বসে সেই পাতাগুলা নিয়ে নিয়ে আমরা খেলতে পারি তার সঙ্গে। গণনা শেখানোর সময় আমরা খেলনা বা ফলের টুকরো গুনতে পারি, বা বিভিন্নভাবে আমরা শেখাতে পারি। তো তার সীমাবদ্ধতা বা কিছু ডিমেরিটস আছে, সেগুলা কি, সকল বিষয় বা জটিল বিষয় কিন্তু এই পদ্ধতিতে শেখানো সম্ভব নাও হতে পারে। দেখুন, আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের ভালো দিকও আছে এবং খারাপ দিকও আছে। তো এটার খারাপ দিক কি, ওই যে আমরা বললাম যে প্লেওয়ে মেথড, তো প্লেওয়ে মেথড আমরা করছি, তার খারাপ দিকটা কি ভাই, যে সকল বিষয় বা জটিল ধারণাগুলো এই পদ্ধতিতে আমরা শেখাতে সম্ভব নাও হতে পারি। শিক্ষকদের জন্য এই পদ্ধতি প্রয়োগ করতে অতিরিক্ত প্রশিক্ষণ এবং পরিকল্পনার প্রয়োজন। শিক্ষকরা যদি টার্গেট করেন যে আজকে আমি ক্লাসে গিয়ে নামতা শেখাবো, বা পূরণ অঙ্ক শেখাবো, ভাগ অঙ্ক শেখাবো, বা বর্ণমালা শেখাবো, বা আজকে আমি তাদের অক্ষর শেখাবো বা বানান শেখাবো,
আমি এই পদ্ধতিতে শেখাবো, তো শিক্ষককে আগে প্ল্যানিং করতে হবে যে আমি কি করব, কি করে আমি শেখাবো, প্রথমে কি করতে হবে, তারপর কি করতে হবে, তারপর কি করতে হবে। এই জন্য শিক্ষককে এক্সট্রা প্রশিক্ষণ নিতে হবে এবং শিক্ষকের পরিকল্পনারও কিন্তু প্ল্যানিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিছুটা কোনো সময় হয় সম্পদ বা অবকাঠামোর অভাবে বাস্তবায়ন কঠিন হতে পারে। এই যে আমি বললাম 200টা 500টা পুতুল, যেমন আমার একটা ছাত্র সে শুধু পুতুল ভালো পায়, ডল, আমার একটা ছাত্র সে ডল ভালো পায়। এবার আমি তাকে যদি 50 60 70-এর যদি আমি তাকে প্লাস শেখাতে যাই, 50 কত হবে বা 50 10 কত হবে, আমি জানি যদি ডল দেই তাহলে কিন্তু সে শিখে নেবে ডল দিয়ে, কিন্তু এই 50টা 60টা 70টা ডল কিন্তু আমি কালেকশন করতে পারবো না, আমার সম্পদের অভাব রয়েছে। ঠিক আছে, তো খেলার পথ পদ্ধতি প্রাথমিক শিক্ষায় বিশেষ করে কিন্ডার গার্ডেন এবং প্রাক প্রাথমিক স্তরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যেটা আগে বলেছিলাম। এই যে প্লে স্কুল যেগুলো রয়েছে কিংবা প্রাক প্রাথমিক স্তর বা আমরা বলতে পারি প্রাথমিক স্তর, যদি পরীক্ষায় প্রাক প্রাথমিক আসে তাহলে প্রাক প্রাথমিক দেবেন, আর যদি অপশনে প্রাক প্রাথমিক না দিয়ে শুধু প্রাথমিক দেয় তখন প্রাথমিক দেবেন, আর যদি প্রাক প্রাথমিক অপশনে দেয় তাহলে আপনারা সেই প্রাক প্রাথমিকই দেবেন। তারপর ট্রেডিশনাল মেথড, ছোট করে 2-3টা রয়েছে, ছোট ছোট করে আমরা দেখে নেব। ট্রেডিশনাল মেথড মানে ঐতিহ্যগত পদ্ধতি। এখানে এটা হচ্ছে কি শিক্ষক কেন্দ্রিক। ট্রেডিশনাল মেথডটা কি শিক্ষক কেন্দ্রিক একটা পদ্ধতি, যেখানে শিক্ষক বক্তৃতা দেবেন এবং শিক্ষার্থীরা শুনেন এবং নোট নেন, যেটা আমরা লেকচার মেথডে বলেছিলাম। লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড একদম সেম। ঠিক আছে, লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড একদম সেম। আপনারা যদি লেকচার মেথড আমরা যে প্রথমে বলেছিলাম ক্লাসের একদম শুরুতে আমরা প্রথম যে আমাদের টপিক ছিল বা প্রথম যে পদ্ধতি আলোচনা করেছিলাম এটা হচ্ছে লেকচার মেথড। তো লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড কিন্তু সেম, গতিকে আমি আর ট্রেডিশনাল মেথডকে এতটুকু ব্রড করছি না। আপনারা লেকচার মেথডটা পড়ে নেবেন, তাহলে শুধু পরীক্ষায় লেকচার মেথডের জায়গায় ট্রেডিশনাল মেথডগুলো যদি আসে তাহলে বসিয়ে দিলে হয়ে গেল। তো এই লেকচার ট্রেডিশনাল মেথডটা কি শিক্ষক কেন্দ্রিক। এখানে শিক্ষক বক্তৃতা দেবেন, শিক্ষার্থীরা শুনবে এবং নোট নেবে। শিক্ষক কী করতে পারেন, ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডে লিখে পড়াতে পারেন বা বই থেকে পড়াতে পারেন বা ভিজুয়াল স্লাইড বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে তিনি বোঝাতে পারেন। এটা সুবিধা কি, বিষয়বস্তু দ্রুত প্রদান করা যায়, বিষয়বস্তুগুলো আমরা কি করতে পারি দ্রুত পড়াতে পারি। এগুলা কি হয় বড় শ্রেণীতে কার্যকর, যে বড় বড় অনেক ছাত্র আছে যেমন 400 500 ক্লাসে আছে সেগুলো হয়, বা উচ্চ শ্রেণীর ক্লাসের জন্য সেটা প্রযোজ্য। অসুবিধা কি, শিক্ষার্থীরা কম অংশগ্রহণ করতে পারে। আরও অনেকগুলো সুবিধা আছে, আরও অনেকগুলো অসুবিধা আছে, আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আপনারা লেকচার মেথডে এইগুলো পড়ে নেবেন। আবার বলছি লেকচার মেথড এবং ট্রেডিশনাল মেথড জিনিসটা একদম সেম। আপনারা বলতে পারেন লেকচার মেথড অথবা ট্রেডিশনাল মেথড, এটা আমরা লেকচার মেথড পড়ানোর সময় বলেছিলাম। তারপর অ্যাক্টিভ লার্নিং মেথড। তো অ্যাক্টিভ লার্নিং মেথড এটা একদম জিনিসটা আর বলার উপায় ধরে না বা বলার কথা নয়। এতক্ষণ যদি আপনারা আমার ক্লাস করে থাকেন তাহলে আপনারা অ্যাক্টিভ লার্নিং মেথডটা বুঝতে পারছেন, যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, যেমন ডিসকাশন মেথড, তারপর প্লেওয়ে মেথড বা প্রজেক্ট মেথড। এইগুলো কি অ্যাক্টিভ লার্নিং মেথড ছিল না? তো এইগুলোও তো অ্যাক্টিভ লার্নিং মেথড। তার মানে এই যে আমরা কি বললাম ডিসকাশন মেথড কিংবা হিউরিস্টিক মেথড কিংবা প্রজেক্ট মেথড, এই মেথডগুলোতে যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে অ্যাক্টিভ লার্নিং মেথডেও কিন্তু সেম মেথড বিদ্যমান আছে। তবু একবার ছোট্ট করে বলি, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়। শিক্ষার্থীরা যাতে অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে পারে তার জন্য আমরা তাকে উৎসাহিত করতে পারি। এখানে আপনারা গ্রুপ আলোচনা করতে পারেন, একটা সমস্যার সমাধান দিতে পারেন বা কেস স্টাডি দিতে পারেন বা প্রকল্প ভিত্তিক শিক্ষা। এই যে বললাম গ্রুপ স্টাডি মানে ডিসকাশন মেথড, সমস্যা সমাধান মানে কি প্রবলেম সলভিং মেথড, প্রকল্প ভিত্তিক শিক্ষা মানে কি প্রজেক্ট মেথড। তো এই সবগুলো হচ্ছে কি অ্যাক্টিভ লার্নিং মেথডের একটা অংশ বা এইগুলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং এর একটা পার্ট, একই ব্যাপার। এখানে সুবিধা আছে, কি সুবিধা আছে ভাই, শিক্ষা কোথায় গেল যাস না ভাই থাক, শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে 100%। এটা সময় সাপেক্ষ হবে এবং শিক্ষকের জন্য বেশি প্রস্তুতি প্রয়োজন হবে, এটা অসুবিধা। তো আপনারা এই প্রকল্প প্রজেক্ট মেথড আর প্রবলেম সলভিং মেথডের সুবিধাগুলি এখানে বসিয়ে দিতে পারেন, অসুবিধাগুলি এখানে বসিয়ে দিতে পারেন, কাম খতম। ইনকোয়ারি বেসড লার্নিং বা অনুসন্ধানমূলক শিক্ষা, আমরা যে একটু আগে আমরা একটা মেথড পড়েছিলাম যার নাম হচ্ছে হিউরিস্টিক মেথড।
তো এই অনুসন্ধানমূলক পদ্ধতি বা ইনকোয়ারি বেসড লার্নিং হচ্ছে ওর আমরা বলতে পারি ওর হিউরিস্টিক মেথড, ইনকোয়ারি বেসড লার্নিং ওর হিউরিস্টিক মেথড, ঠিক আছে, অথবা অনুসন্ধানমূলক পদ্ধতি একই জিনিস, আবিষ্কার পদ্ধতি অনুসন্ধান পদ্ধতি একই জিনিস। শিক্ষার্থীরা প্রশ্ন করতে এবং নিজে নিজে উত্তর খুঁজে বের করতে উৎসাহিত দেওয়া হয়। শিক্ষার্থীরা কি করে, নিজে নিজে প্রশ্ন করে এবং তারা নিজে নিজে উত্তর করতে তাদেরকে উৎসাহিত করা হয়। এখানে বিজ্ঞানের পরীক্ষা বা গবেষণা ভিত্তিক প্রকল্প করা হয়। তার কিছু সুবিধা রয়েছে, কি কি সুবিধা দেখি। শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা এবং কৌতূহল বৃদ্ধি পাবে। সব শিক্ষার্থীর জন্য এটা উপযুক্ত নাও হতে পারে, কারণ সবার তো আর কি বলবো চিন্তাধারা সমান নয়, সবাই তো আর অনুসন্ধান বা আবিষ্কার করতে নাও নাও পারে, তাই না। টেকনোলজি বেসড লার্নিং, তো টেকনোলজি বেসড লার্নিং মানে কি, টেকনোলজির মাধ্যমে শেখানো, প্রযুক্তির মাধ্যমে শেখানো। এখানে আমরা ডিজিটাল সরঞ্জাম বা প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা প্রদান করতে পারি। যেমন হচ্ছে অনলাইন কোর্স বা শিক্ষামূলক অ্যাপ। যেমন আপনারা যে আমার ক্লাসগুলো দেখছেন, এটা কোন ধরনের লার্নিং বা এটা কোন ধরনের পদ্ধতি। আপনাদের যে আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে, আপনারা যে এবার আমার ক্লাসগুলো দেখছেন, এটা কি, এটা তো হচ্ছে প্রযুক্তিভিত্তিক পদ্ধতি ভাই। আপনারা যে আমার ক্লাস করছেন, আমি যে শিক্ষাদান করছি বা আমি যে পড়াচ্ছি আপনাদের, এটাও তো একটা পদ্ধতির মাধ্যমে পড়াচ্ছি। তো আমি যে পদ্ধতির মাধ্যমে পড়াচ্ছি, এই পদ্ধতিকে কি বলবো, এটা হচ্ছে প্রযুক্তি ভিত্তিক পদ্ধতি বা টেকনোলজি বেসড লার্নিং। আজকে যদি টেকনোলজি না থাকতো, আজকে যদি অনলাইন কোর্সের ব্যবস্থা না থাকতো, বা শিক্ষামূলক যে আমরা অ্যাপ বানিয়েছি সহজগুরু অ্যাপ, তো আমরা একটা অ্যাপ বানিয়েছি, দেখুন আমাদের সে শিক্ষামূলক অ্যাপ, এখানে দেখুন শিক্ষামূলক অ্যাপ দেওয়া আছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে কি সহজগুরু অ্যাপ। আপনারা প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন। আপনারা সহজগুরু অ্যাপ, আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল প্লে স্টোরে সার্চ করলে আপনারা সহজগুরু অ্যাপ পেয়ে যাবেন। তো এটা যদি ইনস্টল করে নেন, তাহলে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, তারপর লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিভিন্ন অনলাইন কোর্স দেখতে পাবেন, আমাদের বিভিন্ন অনলাইন কোর্স দেখতে পাবেন। তো কোর্সের মধ্যে আমাদের কি কি রয়েছে সবগুলো থাকবে। পুরো পুরো সিলেবাসের ক্লাস, অর্থাৎ পুরো কোর্সের সম্পূর্ণ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, তাছাড়া প্র্যাকটিস সেট, তাছাড়া মক টেস্ট, ঠিক আছে। তারপর থাকছে ডাউট সেশন। এই সবগুলো আপনারা আমাদের অ্যাপে পেয়ে যাবেন। তো যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং আমাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারেন, ঠিক আছে। তারপর এই দেখুন অনলাইন কোর্সের মধ্যে আমরা কি করি, এই দেখুন এখানে পুরো ক্লিয়ার দেওয়া হচ্ছে। এই যে প্রযুক্তিভিত্তিক পদ্ধতি, এটা আমাদের সঙ্গে মিলছে কিনা না দেখুন। আমরা অনলাইন কোর্স করি, শিক্ষামূলক অ্যাপ আছে আমাদের, আমরা এখানে কি করি, ভিডিও টিউটোরিয়াল করি, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি মানে কি, যেমন আপনারা অনেক সময় আমরা লাইভ ক্লাস করি, লাইভে আমাদের সঙ্গে আপনাদের কি হয়, একটা ইন্টারেক্টিভ হয়, তাই না। যখন লাইভ ক্লাস করব, তখন আপনারা যদি কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো প্রশ্ন হয়, আপনারা বললেন কমেন্টের মাধ্যমে, সঙ্গে সঙ্গে আপনারা কি করলাম, আমরা রিপ্লাই দিলাম। মনে হলো যে আমি আপনার সঙ্গে সরাসরি বসে আছি, আমি আপনার কথাগুলো শুনছি এবং আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। সুবিধা হচ্ছে কি, শিক্ষার্থীদের জন্য ইন্টারেক্টিভ এবং আধুনিক শিক্ষার সুযোগ হয়, অর্থাৎ আপনি ঘরে বসেও আপনি অনেক দূরে থেকেও আপনি শিক্ষা লাভ করতে পারেন। অসুবিধা কি, প্রযুক্তির উপর নির্ভরতা এবং অ্যাক্সেসের সীমাবদ্ধতা। যেমন অনেকে যদি আইফোন কিনে থাকেন, অনেকের এবারে কি আছে, আইফোন আছে, আইফোনে কিন্তু আমাদের সেই অ্যাপটা সাপোর্ট করবে না, আমরা শুধু অ্যান্ড্রয়েড ভার্সনে আমাদের সাপোর্ট হয়। তো অনেকে যদি আইফোন নিয়ে থাকেন, তাহলে কিন্তু আমাদের অ্যাপটা কাজ করবে না। হয়তো আপনার মোবাইলে যদি এমবি না থাকে, তাহলে আমাদের অ্যাপটা কাজ করবে না। তো এটা হচ্ছে একটা অসুবিধা, ঠিক আছে। বা কোনো সময় অ্যাপের যদি সার্ভারে প্রবলেম হয়, হয়তো বা 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করবে না, এটা হচ্ছে টেকনোলজিক্যাল সমস্যা। তো প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের অ্যাপে কোনো মানে ব্যতিক্রম দেখা যায়নি, স্মুথলি চলছে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, হতে পারে, বললাম আর কি। যেমন অনেক সময় দেখুন ম্যাট্রিকের যখন রেজাল্ট দেওয়া হয় বা এইচএসের রেজাল্ট দেওয়া হয়, তখন কী হয়, কোনো এক সময় 9টার সময় যদি রেজাল্ট দেওয়া হয়, আমরা কিন্তু 9টায় দেখতে পারি না। আমরা অনেকেই 9:30, 10টা, 11টা, 12টার সময় দেখি, সময় মতো দেখতে পারি না। তার কারণ কি, তার কারণ হচ্ছে একসঙ্গে অনেক মানুষে সার্চ করছে, তাই তো। তাই এই যে অ্যাক্সেসের অসুবিধা বা অ্যাক্সেসের সীমাবদ্ধতার কারণে সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পারি না। কিন্তু আমাদের অ্যাপে সেরকম এখনো হয়নি। সে যাই হোক, সেটা অন্য ব্যাপার। তারপর আমরা যেটা আলোচনা করব, এটা হচ্ছে সহযোগিতামূলক পদ্ধতি।
যেটা লাস্ট পদ্ধতি। টোটাল আমি 14টা পদ্ধতি 14 মেথড আমি ডিসকাস করলাম আপনাদের সঙ্গে। তো আমার 100% অ্যাসুরেন্স আপনাদের সঙ্গে থাকলো, 100% বিশ্বাসের সঙ্গে আমি বলছি যে এই পদ্ধতিগুলোর বাইরে আপনাদের আর কোনো পদ্ধতি পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে না। ঠিক আছে? এই শিক্ষাদানের পদ্ধতি বা শিক্ষণ পদ্ধতি থেকে প্রশ্ন আসলে আমার এই 14টা এর মধ্যে আসতে হবে, 14 পদ্ধতির মধ্যে আসতে হবে, এটা 100% কনফার্ম। এবং এই পিডিএফটাও কিন্তু আমরা সহজগুরু অ্যাপে দিয়ে রাখছি, আপনারা আমাদের কোর্সে এনরোল হলে এই পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন, এখান থেকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে ভাই? তো দেখুন, লাস্ট যেটা পদ্ধতি সেটা বলে আজকের ক্লাসের বিদায় নেব। শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে শিখে। সহযোগিতা, কোলাবোরেট মানে কি একসঙ্গে কাজ করা। তো এখানে শিক্ষার্থীরা কি করে দলবদ্ধভাবে কাজ করে, যেমন গ্রুপ প্রজেক্ট যখন করব গ্রুপে কাজ করব, বা ডিসকাশন মেথডে করতে পারি। সবাই মিলেমিশে একসঙ্গে আমরা কি করলাম, গ্রুপ স্টাডি বা ডিসকাশন দিলাম গ্রুপের মাধ্যমে। বা পিয়ার টিউটরিং মানে কি, যেমন আমার ক্লাসে দেখুন একজন ছাত্র আছে খুব ভালো ছাত্র, আর বাকি আর একজন আছে সে বেশি কিছু পারে না। তো যে বেশি পারে তাকে বললাম যে তুমি যে পারে না তাকে একটু বুঝিয়ে দাও। তো এক বন্ধু কিন্তু আরেক বন্ধু শেখাচ্ছে, দ্যাট ইজ কল্ড পিয়ার টিউটরিং। তারপর আলোচনা সেশন মানে ডিসকাশন ক্লাস। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে দলগত কাজের দক্ষতা এবং সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়। তো সবাই মিলেমিশে যখন কাজ করবে, 2 বন্ধু 3 বন্ধু মিলেমিশে যখন একসঙ্গে কাজ করবে, একটা গ্রুপে যখন কাজ করবে, তখন তাদের দলগত কাজের দক্ষতাটা বৃদ্ধি পাবে এবং সামাজিক মিথস্ক্রিয়া মানে ওই যে সোশ্যাল ইন্টারাকশন যা আছে সেটা কিন্তু তার বৃদ্ধি পাবে। অসুবিধা কি, দলের মধ্যে অসম অংশগ্রহণ হতে পারে। অসম অংশগ্রহণ মানে কি, যে সবাই অংশগ্রহণ নাও করতে পারে। যেমন ধরুন আমি 10 জন দিয়ে একটা গ্রুপ বানালাম, 10 জন দিয়ে একটা গ্রুপ বানালাম, দেখা গেল যে 7 জন কি করছে, তারা একে অপরের সঙ্গে আলোচনা করছে, পড়ার বিষয় শিখছে। বাকি 3 জন যারা মানে বেশি কিছু পারে না বা জানে না বা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা দেখবেন চুপচাপ বসে থাকছে, সেটা শোনা তো নয়, কথা তো নয়। নতুবা দেখবেন 3 জন কি করছে, তারা নিজেদের মতো করে অন্য গল্প করছে বা একজন আরেকজনকে মারামারি করছে ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে সবাই কিন্তু অংশগ্রহণ নাও করতে পারে, এটা হচ্ছে ডিমেরিট। তো এই ছিল আমাদের 14টা 14 শিক্ষণ পদ্ধতি। তো ক্লাসটা কেমন লাগলো? তো পরবর্তী সময়ে আমরা এই একটা ম্যারাথন ক্লাস নিয়ে আসব এই পদ্ধতিগুলোর এমসিকিউ নিয়ে। ঠিক আছে? এই সবগুলা পদ্ধতিগুলোর এমসিকিউ নিয়ে আমরা পরবর্তী সময়ে একটা ম্যারাথন নিয়ে আসব। শুধুমাত্র এমসিকিউ থাকবে, যেখানে আমরা কনসেপ্ট নিয়ে মোটেই আলোচনা করব না, কারণ একসঙ্গে যদি কনসেপ্ট আর এমসিকিউ আলোচনা করি তাহলে ম্যারাথনটা 12 ঘন্টা 14 ঘন্টারও হতে পারে। ঠিক আছে? সেটা যদিও আদৌ আপলোড করা সম্ভব না, লাইভ ক্লাস হলে সেটা অন্য কথা। কিন্তু গতিকে আমরা কনসেপ্টগুলো, আপনারা ক্লাসগুলো একবারের জায়গায় 2বার হলেও ভালো করে বুঝে নেবেন। আর যদি কোনো ডাউট থেকে থাকে কোথাও, কোনো পদ্ধতিতে যদি কোনো ডাউট থাকে আপনাদের, তো অবশ্যই আপনারা কমেন্টে আমাদের জানাবেন। আমরা পরবর্তী সময় আপনাদেরকে জিনিসটা মডিফাই করার চেষ্টা করব বা আপনাদেরকে জিনিসটা বুঝাবার চেষ্টা করব, হয়তো ভিডিওর মাধ্যমে নতুবা কমেন্টের মাধ্যমে। ঠিক আছে? আর বিস্তারিত আমাদের অনলাইন কোর্সে জয়েন হতে গেলে আপনারা আমাদের সহজগুরু অ্যাপ ডাউনলোড করতে পারেন। এখানে আমরা পেইড ক্লাস করছি, যেখানে সবগুলো ফেসিলিটি আপনাদের জন্য অ্যাভেলেবল থাকছে। ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।